ঈদ মোবারক সবাইকে। ঈদের অনেক বিশেষ সিনেমার আয়োজন থাকে। এই সিনেমাগুলো দর্শকদের কাছে অতিরিক্ত প্রিয় একটা মাধ্যম হয়ে ওঠে এবং এই সিনেমাগুলোর পেছনে যারা কলাকুশলীরা থাকেন তারা কিন্তু পিছন থেকেই আসলে আমাদের জন্য এই সিনেমাগুলো ক্রিয়েট করেন, তৈরি করেন। আমরা আজকে তেমনই একজনের সাথে কথা বলবো যিনি দীর্ঘ ২০ বছর বা তারও বেশি সময় ধরে অমিতাভ রেজা চৌধুরীর সাথে কাজ করছেন। আমরা আজকে কথা বলবো আসাদুজ্জামান সকাল ভাইয়ার সাথে। অনেকক্ষণ গল্প করব, অনেক বিষয় জানবো, তার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল সেই বিষয়গুলো জানবো, তার সিনেমা ভাবনা সম্পর্কে জানবো। এবং আমি যতদূর জানি সকাল ভাইয়ার অনেক পরিচিত, অনেক ভক্ত অনুরাগী আছেন যারা কিনা চান যে অমিতাভ ভাইয়ের সাথে সাথে তিনিও ইদানিংয়ের মধ্যে ডিরেকশনে আসুন। তো আমরা সেই বিষয়েও কথা বলবো। আমরা চলুন কথা বলি সকাল ভাইয়ার সাথে। আমাকে বলবেন যে আপনার শুরুর জার্নিটা কেমন ছিল? সিনেমার ইন্সপিরেশন বলতে গেলে প্রথম ইন্সপিরেশন তো অবশ্যই আমার ইন্সপিরেশন আসে আমার ডিরেক্টর থেকে, অমিতাভ রেজা চৌধুরী। ওনার সাথে আমি কাজ করছি অলমোস্ট 22 বছর বলা চলে। সো এই সময় ধরেই আমি ওনার সাথে মানে কাজ শিখা আমার ওনার হাত ধরে। ইন্সপিরেশনের ক্ষেত্রে অনেক কিছু আমি আসলে ওনার থেকে পেয়েছি, শিখেছি। তবে রিক্সাগালে স্পেশাল যে ইন্সপিরেশন যদি বলেন, এর আগে আমার সিনেমা ছিল আয়নাবাজি। যখন আমি রিক্সাগালা গার্ল ছবিটা নিয়ে কাজ করি, রিক্সাগাল ছবিতে ইন্সপিরেশন একটা জায়গা ছিল যেটা বই থেকে কিভাবে একটা সিনেমা জীবন্ত হয়ে উঠবে। সো আমাদেরকে প্রথম এরিক জি অ্যাডামস বলে একজন আমেরিকান প্রডিউসার, উনি অ্যাপ্রোচ করেন এই সিনেমাটা করার ক্ষেত্রে। রিক্সাগালের যে গল্পটা বা ইন্সপিরেশনের জায়গাটা, সেটা প্রথমত আই ওয়াজ ইন্সপায়ার্ড থ্রু অমিতাভ ভাই সেলফ। সো উনি আমার মেন্টর, 22 বছর ধরে ওনার সাথে কাজ করা হচ্ছে। তো আয়নাবাজি তখন মাত্র রিলিজ হলো। সো এই সময়টাতে আমাদের কাছে প্রজেক্টে নিয়ে আসলো এরিক জি অ্যাডামস, একজন আমেরিকান প্রডিউসার, যিনি আসলে একটা গল্পের উপর বেস করে এই সিনেমাটা বানাতে চাচ্ছেন। মিতালি পার্কিংসের এই গল্পটা নাকি ইয়াং অ্যাডাল্টদের খুবই পছন্দের একটা গল্প, এবং এইটাকে নাকি স্কুলের লেভেলে পড়ানো হয় আমেরিকাতে। তো আমরা যখন গল্পটা পড়ি তখন আমার ইন্সপিরেশনের জায়গা ছিল দুইটা। একটা ইন্সপিরেশন ছিল যে কিভাবে বই থেকে একটা সিনেমা হয়ে উঠবে, এই ব্যাপারটা নিয়ে কাজ করা। বিকজ যদিও আয়নাবাজির গল্পটা পুরো টোটালটাই গল্প নির্ভর ছিল, আর এটা ছিল যে একটা, যেটা বলে একটা নোভেল থেকে কিভাবে একটা সিনেমা হবে, এটা একটা জার্নি। সেকেন্ড ছিল ইন্টারেস্টিংলি রিক্সা পেন্টিং নিয়ে কাজ করার একটা সুবিধা পাওয়া যাবে। এইটা আমার কাছে মনে হলো যে একটা খুব মজার জিনিস হতে পারে, কারণ সব কিছুরই সিনেমার কিন্তু একটা শেলফ লাইফ থাকে। সিনেমা কিন্তু পুরনো হলেও সিনেমা হিসেবেই থাকে এবং মানুষজন দেখে। মানে আমি যেহেতু কমার্শিয়াল বিজ্ঞাপন করে ইউজ টু, দেখা যায় প্রতি 15 দিন 1 মাসে একটা বিজ্ঞাপন চলে যাচ্ছে, মানুষজন ভুলে যাচ্ছে, পরের একটা অফার আসলে নতুন করে আরেকটা বিজ্ঞাপন দেখছে, কিন্তু পুরোনোটা কিন্তু কেউ মনে রাখে না। কিন্তু সিনেমার তো মনে রাখে মানুষ। তো আমাদের স্পেশালি আমার কাছে মনে হচ্ছে যে এরকম যদি একটা সিনেমা করা যায় যেখানে রিক্সা পেন্টিং নিয়ে কাজ করা যাবে, রিক্সা অ্যাজ এ বাহন হিসেবে থাকবে। অবশ্যই এর মধ্যে আরও অনেক মজার জিনিস ছিল বা অনেক ইম্পর্টেন্ট ইস্যুস ছিল যেগুলোর কারণে সিনেমাটা করা হয়েছে। কিন্তু এর বাইরে যদি বলেন ইন্সপিরেশনের জায়গা, যে হ্যাঁ একটা রিক্সা বাহন যেটা হয়তো বা আজকে থেকে 200 বছর, 100 বছর, 50 বছর পরে নাও থাকতে পারে, পেন্টিংগুলো নাও থাকতে পারে, কিন্তু এটা যদি একটা শেলফ লাইফ তৈরি করতে পারি আমরা সিনেমার মাধ্যমে, এটাই হয়তো বা আমাদের একটা কাজ হয়ে থাকবে, একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে থাকতে পারে ফিউচারে। সো এই আশা থেকে আর কি সিনেমাটা করা। আপনার ক্যারিয়ারের শুরুতে হাফ স্টপ ডাউনের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আর শুরুটা কিভাবে হয়েছিল? এই সময়কালটা আমি অনেক মানে কয়েক জায়গায় বলছি যে আমার আসলে হাফ স্টপ ডাউন দিয়ে শুরু, এখনো পর্যন্ত আমি হাফ স্টপ ডাউনের সাথে আছি। সালটা 2004 এপ্রিল মাস। আমি ইউনিভার্সিটিতে মাত্র ফার্স্ট সেমিস্টার পড়ি। সো জাস্ট বলতে পারেন ফ্রেশার, কলেজ থেকে বের হয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। সেখানে আমার পরিচয় মাহজাবিন রেজা চৌধুরীর সাথে অ্যাজ এ ক্লাসমেট হিসেবে। আমরা দুজনই বিবিএ স্টুডেন্ট। ফার্স্ট সেমিস্টার যখন পড়ছি আমাদের একটা গ্রুপ তৈরি হয়, আমরা গ্রুপ স্টাডি করতাম একসাথে। সো সেখানে আমার আরও 2-4 জন ফ্রেন্ড ছিল ক্লাসমেট, যেমন রঞ্জু, মাহবুব। সো এরকম আমরা 4-5 জন মিলে আমরা একটা গ্রুপ স্টাডি করতাম। তো একদিন গ্রুপ স্টাডি করার জন্য আমাদের একটা স্কেজুল ঠিক করা হলো, কিন্তু তখন মৌ বলল যে, বা মেহজাবিন বলল যে আমি তো আসলে আসতে পারতেছি না, তোরা চলে আয় আমার কাছে, আমরা একসাথে এখানে বসে পড়ি। তো জায়গাটা ছিল ল্যাবেট হাসপাতাল ধানমন্ডি। তো আমি ল্যাবেট হাসপাতাল ধানমন্ডিতে আমরা সিএনজি করে আমরা 4-5 জন ফ্রেন্ড গেলাম। তো যাওয়ার পরে দেখলাম, মৌকে ফোন করলাম, আমাদেরকে রিসিভ করলো। হাসপাতালের বাইরে একটা জায়গায় একটা সাইডে একটা প্লাস্টিকের টেবিল, 4টা চেয়ার, যে আমরা এখানে বসবো, একসাথে পড়বো। তো
তো ওইখানে যখন আমরা পড়তে বসলাম তো মৌকে জিজ্ঞেস করলাম স্বাভাবিকভাবে, আমরা আগে জানতাম না যে মৌ কী কাজ করতো। জিজ্ঞেস করলাম যে তুমি আমরা এখানে কেন বসছি, কী করতেছি এখানে। তো বললো যে না আমার একটা শুটিং চলতেছে, তো শুটিংয়ে তো আমার এই মুহূর্তে একটু 1-2 ঘন্টা ব্রেক আছে, তো আমরা বসে একসাথে পড়বো, আর এখানে খাওয়া দাওয়া আছে, সব আছে, সো টেনশনে যেটা হয় বন্ধুরা গেলে কোথায় খাবো এটার তো একটা ইয়ে থাকে যে ফ্রি খাওয়া পাওয়া যাবে, আচ্ছা শুটিং ফ্রি খাওয়া খাবো, বসলাম। যেহেতু আমার ছোটোবেলাটায় ইন্টারেস্টিংলি আমি খুব বেশি ঘোরার সুযোগ পাইনি। আমার বাসায় আমার বড় ভাই ছোট ভাই, সো আমি মাঝামাঝি থাকার কারণে আমার উপর একটা প্রেশার ছিল যে পড়ালেখাটা বেশি করতে হবে। পড়ালেখা বেশি করতে হবে বলে আমার মা কিন্তু স্কুল লাইফ পর্যন্ত আমাকে সাথেই নিয়ে যেত স্কুলে। তো আমার ওই যেটা বললাম যে ঢাকা শহর ঘুরে দেখা, বিভিন্ন জায়গায় ঘুরে দেখা, এটা ছিল না। কিন্তু এই কলেজ ইউনিভার্সিটি লাইফে গিয়ে যখন আমি বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ পেতাম, আমি এটা মিস করতাম না। আচ্ছা ঠিক আছে যাই, আমি একটু খাই, একটু ঘুরি। তো ওইখানে প্রথম আমি দেখলাম অমিতাভ রেজাকে, একজন হাফ প্যান্ট পরা ভদ্রলোক, একটু পর পর একটা আঙ্গুল তুলে বলতেছে অ্যাকশন। তো এই অ্যাকশনে দেখলাম যে ওনার পাশেই একটা ক্যামেরাটা একটু বিশাল সাইজের 35mm ক্যামেরা, এবং এটা থেকে একটা শব্দ হয় যখন এটা রোল হয়, ঘর করে একটা শব্দ হচ্ছে। তো আমি এই সাইজের ক্যামেরা এর আগে হয়তো বা টিভিতে দেখছি কোথাও বা কোনো সিনেমাতে দেখছি, কখনো সামনে দেখিনি। তো সামনে যখন ক্যামেরাটা দেখলাম, দেখার পর যে শব্দটা শুনলাম, আমি দেখলাম যে এই ধরনের একটা মানুষ যখন অ্যাকশন বলে, এর সাথে 100 লোক একই কাজ করে বারবার। মানে এই স্ট্রেচারে করে বাবাকে নিয়ে অপূর্ব ভিতরে ঢুকতেছে। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে সেই অপূর্ব যে এখন আমাদের সেলিব্রিটি অপূর্ব। সো ওই অপূর্বকে দেখলাম ল্যাবেডে বিজ্ঞাপনে, সে তার বাবাকে নিয়ে বারবার স্ট্রেচার করে ঢুকতেছে, বেরোচ্ছে, হচ্ছে না শটটা, আবার ঢুকতেছে, বেরোচ্ছে। কিন্তু কেউ বলছে না যে আর দিব না, কেউ বলছে না যে আর করব না। মানে সবাই একটা মানুষের কথায় এরকমভাবে 50-60 জন 100 জন লোক একই কাজ বারবার করে, এটা আমাকে সেদিন খুবই টাচ করছে। সেম টাইম আমি যেহেতু ছোটোবেলা থেকে একটু টেক সেভি ছিলাম, আমি কম্পিউটারের একটু কাজ জানতাম, ডসে কাজ জানতাম, সো আমার সবসময় গ্যাজেট, ইলেকট্রনিক্স, ক্যামেরা এগুলো ভালো লাগতো অ্যাজ এ গ্যাজেট ফ্রিক হিসেবে। নট যে আমি টেকনিক্যালি সাউন্ড অ্যাবাউট সিনেমাটোগ্রাফি, না ওইটা না, টেকনিক্যাল জিনিসপত্র ভালো লাগতো। তো ওইখান থেকে দেখা এবং ওইখান থেকে আমার আগ্রহ শুরু, এবং এর পরপরই আমি যেটা করলাম যে ঠিক আর 2-4টা শুটিংয়ে গিয়ে আমি অমিতাভ ভাইয়ের সাথে অ্যাজ এ ফ্রেন্ডের বড় ভাই হিসেবে কথা বলার সুযোগ পেলাম। তো প্রথমে ওনাকে যেটা বললাম যে ভাই আমরা তো যেহেতু একসাথে পড়ি, তো আমার তো কিছু সময় বাঁচে, আমার কি কোনো এরকম সুযোগ আছে যে ইন্টার্নশিপ করতে পারি কিনা আপনাদের সাথে, আমার খুব ইন্টারেস্টিং লাগছে এটা। সো তারপর উনি বললো ঠিক আছে, একটা জব আছে, ইউ ক্যান স্টার্ট। দ্যাট ইজ বেসিক্যালি ক্লার্কের জবের মতো, যে তোমাকে সব চিঠি লিখতে হবে, চিঠি পৌঁছায় দিতে হবে, প্রপোজাল লিখতে হবে, এইগুলো করতে পারবা? আমি বলছি ডেফিনেটলি ভাই, আমি তো এখন বিবিএতে এই প্রেজেন্টেশন তৈরি করারই কাজ করতেছি, যদি পারি আমি এটাই করবো, অসুবিধা নেই। সো আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ 1500 টাকার ইন্টার্নশিপ দিয়ে হাবস্টাউনে ইন 2024। এরপর বাকিটা তো ইতিহাস। এরপর আই হ্যাভ চেঞ্জড মাই জবের ক্যারিয়ারের শেপ নেওয়া শুরু করলো, আস্তে আস্তে শেখার চেষ্টা করলাম। ওইখান থেকে ফার্স্ট পজিশন ওয়াজ মাই প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার। আই স্টার্টেড টু বিল্ড ব্র্যান্ড ইমেজ অফ হাবস্টাউন, যেখানে আসলে ওই সময়টা কী হয়েছে যে ডিরেক্টর ড্রিভেন প্রোডাকশন হাউস ছিল। সবাই অমিতাভ রেজাকে চিনতো, কিন্তু কেউ তার কোম্পানিকে চিনতো না। সো ওইটা অমিতাভ ভাইয়ের অ্যাসাইন করা আমার প্রথম কাজ ছিল, যে আমাকে বলছে যে তুমি ব্র্যান্ডটাকে দাঁড় করাতে পারো কিনা যেন সবাই হাবস্টাউনকে চিনতে পারে। সো ওইখানে আমাকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে পুট করা হলো, যার কাজই হচ্ছে টু ডেভেলপ দ্য ব্র্যান্ড ইমেজ। তারপর আই স্টার্টেড অ্যাজ এ লাইন প্রডিউসার, তারপর অ্যাজ এ অ্যাসোসিয়েট প্রডিউসার, তারপর এক্সিকিউটিভ প্রডিউসার, নাও আই এম এ প্রডিউসার অ্যাট হাবস্টাউন। এবারের ঈদে পরিবার বা বন্ধুদের জন্য কি বিশেষ কোনো উপহার কেনা হয়েছে? ঈদের স্মৃতি সবসময় সুখকর, স্পেশালি বাংলাদেশের ক্ষেত্রে তো বটেই। আমার কাছে ছোটোবেলার যেই স্মৃতিগুলোর মধ্যে কেন ঈদের স্মৃতিটা অনেক সুখকর বলবো আমি, কারণ কি সারা বছরের মধ্যে আমার ছোটোবেলায় দেখা যেত শুধু বছরে 2টি ঈদেই নতুন কাপড় কেনা হতো ওই সময়। এখন যেমন আমরা আসলে যে কোনো সময় চাইলেই কাপড় কিনতে চলে যাচ্ছি, শপিং মলে চলে যাচ্ছি, বাট আমার যেটুকু মনে পড়ে আমার ছোটোবেলাটা এরকমই কাটছে যে অ্যাকচুয়ালি 2টা ঈদেই নতুন জামা কেনা হতো, এবং সারা বছর জুড়ে হয়তো বা হার্ডলি 2-3টা জামা কেনা হতো, কিন্তু মেইন ফোকাসটা ছিল ঈদে। এবং আমরা যে কাপড়টা পরতাম সেটা নিয়ে আমরা অ্যাটলিস্ট নিজেদের ভাই বোন সবাই মিলে অনেক চিন্তা করে কিনতাম, সারাদিন সময় নিয়ে কিনতাম।
আর শুধু একটা শার্ট বা শুধু একটা পাঞ্জাবি পায়জামা একটা স্যান্ডেলই হয়তো বা অনেক বড় কিছু ছিল। এখন যেমন অনেক কিছু প্রয়োজন, এটার সাথে একটা বেল্ট লাগে, এটা ওয়ালেট লাগে, মানে এখন দেখি যে মানুষজন অনেক কিছু কিনতে চায়, কিন্তু অনেক কিছু কেনার চাপে না, যে আমার কাছে মনে হয় যে একটার যে আনন্দ সেটা আমরা হারাই ফেলছি। তো ডেফিনেটলি এটা আমার কাছে একটা বড় বিষয়, যে ছোটোবেলায় যখন আমরা কিনতে যেতাম একটা কম্পিটিশন ছিল, একটা বাজেট লিমিটেশন ছিল, যে এই বাজেটের মধ্যেই এই জিনিসটা কিনতে হবে এবং এটার মধ্যে সবচেয়ে বেস্টটা কীভাবে কিনতে পারা যায়। তো এইটা না, এই যুগে এসে দেখা যাচ্ছে কি অনেকটা মানে ব্র্যান্ড নির্ভর হয়ে যাচ্ছে অথবা লুক নির্ভর হয়ে যাচ্ছে, আমি এই লুকে থাকতে চাই এরকম নির্ভর হয়ে যাচ্ছে, কিন্তু আগের ঈদটা ছিল শুধু আনন্দ নির্ভর। সো এখন নির্ভরতা অনেক মানে কি বলবো স্যাচুরেটেড হয়ে গেছে। ঈদের ঈদের প্রথম সালামি, মানে লাইফের প্রথম সালামি পেয়েছিলেন কত, এবং এই সালামিটা দিয়ে কি করেছিলেন? লাইফের প্রথম স্যালামি মানে অনেক ছোটোকাল থেকেই তো স্যালামি পাওয়া যেত, হয়তো বা বাচ্চাকালেরটা মনে নাই। যখন থেকে বুঝতে পারি বা যেই সময়টা মনে আছে সেই সময় স্যালামি হয়তো 50 টাকা করে পেতাম। এবং আমাদের যেটা ছিল বিগ ফ্যামিলি। বিগ ফ্যামিলি বলতে আমার বাবার সাইডে হচ্ছে ধরেন আমার হচ্ছে 4 চাচা 4 ফুপু, আমার মার সাইডে হচ্ছে 4 খালা 4 মামা। সো এরকম প্রায় 8 জন 16 জনের একটা, এবং তাদের ফ্যামিলি। সো আমরা ঈদে দেখা যেত যে সকাল থেকে আমরা আমাদের নানা বাড়িতে চলে যেতাম। সো ওইখানে এরকম 16টা ফ্যামিলির সাথে আমাদের দেখা হতো। 16টা ফ্যামিলি প্রত্যেকের কাছ থেকে আমরা এইভাবে 50 টাকা তোলার পরে যে টাকাটা হতো সেইটা দিয়ে আমার মনে পড়ে যে প্রথমবার আমি গিয়েছিলাম শিশু পার্কে। সো ঈদের টাকা দিয়ে মানে আমার নানা বাড়ি হচ্ছে তেজগাঁ নাখালপাড়া। সো সেখান থেকে শিশু পার্কে যাওয়ার যে আনন্দটা এবং মামাদের একটা গাড়ি, সো সেই গাড়ি নিয়ে যাওয়া, সো এই আনন্দগুলো আসলে খুবই মনে পড়ে। ছোটবেলায় ঈদের দিনে বিশেষ কোন কাজটা করতে বেশি ভালো লাগতো? আসলে সারা বছর তো খুব বেশি যে প্রতিদিন নামাজ পড়তে যাই সেরকম না, কিন্তু ঈদের দিন না সকালবেলা যে 7টার সময় 6টার সময় বাবা সবসময় সবাইকে উঠায় দিত আর কি ঘুম থেকে। প্রথমে উঠায় প্রথম কাজটাই ছিল যে যত তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে আসো, আমরা একসাথে নামাজে যাব। সো এই যে একসাথে রাস্তা ধরে নামাজে যাওয়া এবং সবাইকে মানে আনন্দিত দেখা, ওই সময়টা এরকম ছিল যে আমরা রাস্তায় কোনো মানে মনোকষ্ট মনে দুঃখে আছে ঈদের দিন এই ফিলটা পাইনি। এখন হয়তো বর্তমান সময়টা অনেক ডিফারেন্ট। এখানে আমার মনে হয় চাহিদা সম্পন্ন লোকের সংখ্যা অনেক বাড়ছে রাস্তায়, যাদের সাহায্য প্রয়োজন হয়, কিন্তু ওই সময়টা মনে হয় অনেক কম ছিল। তো দেখতাম সবসময় আনন্দ নিয়েই সবাই আসতেছে, সবাই সবার বাবা মা মা তো না, বাবাদের সাথে হাত ধরে হাঁটতেছে বা চাচাদের সাথে হাত ধরে হাঁটতেছে, ভাইয়ের হাত ধরে হাঁটতেছে, এবার হাঁটতে হাঁটতে সবাই একদিকে আগায় যাচ্ছে, একসাথে যাচ্ছে, সমবেত হচ্ছে, একই সাথে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সো ওই জিনিসটা আমার কাছে খুবই আনন্দ দেয়। এখন আমি চেষ্টা করি, আমি যেখানেই থাকি না কেন, আমার বাসা দূরে, বাবার বাসা হয়তো পল্লবীতে, আমি থাকি উত্তরায়, কিন্তু ঈদের দিন এখনও আমরা চেষ্টা করি সকালবেলা চলে যাওয়া, আর্লি মর্নিং চলে যাওয়া, একসাথে মসজিদে যাওয়া, নামাজ পড়া, যেটা দিয়ে আসলে দিনটা শুরু হয় আর কি ঈদের। এরপর তো থাকি আনন্দ করে একসাথে বাসার তৈরি খাবার টাবার খাওয়া আর কি। এত দীর্ঘ সময় ধরে অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন, লাইভ প্রডিউসার হিসেবে কাজ করা, প্রোডাকশনের কাজ করা, ডিরেকশনের কাজ করা, সামনে মানে নিজস্ব ডিরেকশনে কোনো কিছু করার পরিকল্পনা আছে কিনা ভাইয়া? ব্যক্তিগতভাবে প্রভাবিত করছে এরকম একটা প্রজেক্ট ছিল আমার লাইফে হচ্ছে 2010-এ। তখনও বলতে গেলে আমি যদিও 5-6 বছর অভিজ্ঞতা কাজের তখন, কিন্তু তখন আমি নিজেকে মনে করি যে নতুন কাজের ক্ষেত্রে। আমাদের একটা শাহ সিমেন্টের একটা প্রজেক্টে কাজ করা হচ্ছিল। আসন্ন প্রজেক্টগুলোর মধ্যে যেটা হয় অ্যাজ এ প্রডিউসার হিসেবে সবগুলোর জন্য বলার জন্য একটা সময় প্রয়োজন হয়, একটা রাইট মোমেন্টের প্রয়োজন হয়। সো ডেফিনেটলি আসন্ন প্রজেক্ট আছে, কিন্তু সেটার নাম এখন প্রকাশ করব না। এই বছরই আমরা নতুন সিনেমার কাজে হাত দিব, আশা করি সেই সময়টা আপনাদেরকে বলা হবে এবং ওই সময় জানানো হবে যে কোন সিনেমাটা নিয়ে আসতেছি। আমার কাজ করা ভালো প্রজেক্ট বা আমার মনের পছন্দের প্রজেক্টগুলোর মধ্যে তো আসলে সবগুলোই পছন্দের কাজ। স্পেশালি আয়নাবাজি তো খুবই পছন্দের, সেটা থেকে আমাদের এক্সপেকটেশন যা ছিল না তার থেকে অনেক বেশি পেয়েছি জীবনে। এরপরের প্রজেক্টটা যেটা ছিল রিক্সা গার্ল, এটা নিয়েও আমরা জানি যে আপনারা জানেন যে একটা মেয়ের স্ট্রাগলের গল্প ছিল, ওমেন এম্পাওয়ারমেন্টের গল্প ছিল, রিক্সার গল্প ছিল, পেইন্টিংয়ের গল্প ছিল। দিন শেষে ওই প্রজেক্টটা করার সময় না একটা আনন্দ ছিল, কারণ এটা না আমরা কালার নিয়ে খেলতে পারছি। অসম্ভব সুন্দর কালার ছিল এই সিনেমায় এবং ভিএফএক্স নিয়ে কাজ করতে পারছি। অ্যানিমেশনের কাজ দুর্দান্ত ছিল বলবো আমি। বাংলাদেশে আমরা এই ধরনের অ্যানিমেশন সাধারণত দেখি না, কারণ অন্যান্য সিনেমাগুলো দেখে আমরা খুব ট্রল করি, মজা করি, কিন্তু সেইগুলো কোনো কিছুই হয় না এই সিনেমাতে। সবাই খুব আনন্দ নিয়ে সিনেমাটা দেখছে, উপভোগ করছে। সো
হ্যাঁ, এইটাই তো আর কি, সিনেমা করতে গেলে যে আনন্দ থাকে, এক একটা সিনেমাতে এক এক ধরনের আনন্দ থাকে। ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে এই ধরনের গুণীজনদের নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।